এক মাস ব্লগ দেইনি, মনে জেগেছে ক্ষোভ। এক মাস ব্লগ দেইনি, মনে জেগেছে ক্ষোভ। তারপরেও তোমরা আমাকে আঁকড়ে রেখেছো লাইক এ ম্যানগ্রোভ। আজকে শুধু মুখ থেকে কবিতা বেরোচ্ছে, আর তোমাদের এতটা ভালোবাসা পাওয়ার জন্য, এতটা সাপোর্ট করার জন্য হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউনিকবাজের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা আছো বিন্দাস, আর নিত্য নতুন ভিডিও নিয়ে সাথে আছে ইউনিকবাজ। আজ আমরা যাচ্ছি, সেটা না হয় একটু পরেই বলছি তোমাদের। প্রচুর গল্প হবে তোমাদের সাথে, তার জন্য ভিডিওটা দেখতে থাকো। আশা করছি এই ভিডিওর মাধ্যমে ভয় এবং ভালো দুটোই লাগবে তোমাদের। সঠিক টাইমে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি, আর এখানে এসে দেখছি ক্যানিং লোকালের যা মারাত্মক ভিড়, বাপরে বাপ, মানে কোনো বলার কায়দা নেই। একমাত্র লেডিস বগি দেখলাম ফাঁকা ছিল, যেখানে মনে হলো যে শাড়ি আর চুড়িদার করে একবার উঠে যাই। কোনো এক মনীষী বলেছিল যে সামনের দিকে গেলে নাকি ফাঁকা বগি পাওয়া যেতে পারে, ফাঁকা সিট পাওয়া যেতে পারে। তো ওই জন্য সামনের দিকে যাবো, দেখা যাক সামনের দিকে সিট পাই কিনা। শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনের 15 নম্বর প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে রয়েছে ক্যানিং লোকাল, যেটি সকাল 7:42 এই 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। লোকাল ট্রেনে একটা মাহাত্ম্য আছে, সেটা হলো ট্রেনে উঠেই পেয়ে গেলাম ঝালমুড়ি, গরম গরম চা, আর তার সাথে হলো চুলকানির মলম। আর চুলকানির মলম তো অবশ্যই দরকার, যেহেতু এখন গরম পড়েছে, চুলকানির মলম তো লাগবেই। ও ভাই, ক্যানিং এসে গেছে, ক্যানিং এসে গেছে। কোনো ব্যাপার না, আমার মতো তোমরাও শিয়ালদা থেকে ট্রেনে উঠে ক্যানিংয়ের ট্রেনে উঠে ঘুমিয়ে পড়বে, আর ঠিক শিয়ালদা থেকে ক্যানিং এসে ট্রেনটা থাকবে, তোমাকে জাগিয়ে দেওয়ার জন্য কেউ না কেউ অবশ্যই থাকবে। ক্যানিং স্টেশনে নেমেছি, বেসিক্যালি যে দাদার সাথে পরিচয় হয়েছে সে বললো শিয়ালদার দিকে আসতে, মানে এখন এখান থেকে হেঁটে হেঁটে শিয়ালদা যেতে হবে। মেনলি সে বললো প্ল্যাটফর্মের পিছন দিকে আসতে, তো আমরা এখন হেঁটে হেঁটে প্ল্যাটফর্মের পিছন দিকে যাচ্ছি। আর সে ওখানে যাব, তারপরে দেখি দাদা কিভাবে নিয়ে যায় ওখানে, সেটা দাদার উপর ডিপেন্ড করছে। ক্যানিং প্ল্যাটফর্মের শেষে এখানে পেয়ে যাবে টোটো অটো স্ট্যান্ড। টোটোতে করে যদি তোমরা ইংরেজ বাড়ি যেতে চাও, মানে লর্ড ক্যানিংয়ের যে বাংলো বাড়ি, ওটা যদি যেতে চাও, এক একজনের মাথা পিছু ভাড়া পড়বে 10 টাকা। তো এখান থেকে ডিস্টেন্স 5 মিনিটে, তোমরা চাইলে টোটোতে যেতে পারো, আর যদি হেঁটে যাও তাহলে হাঁটা পথে 5 মিনিট ডিস্টেন্স। ক্যানিং দক্ষিণবঙ্গের এই নগরের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস, কিংবদন্তি এবং নির্মম ও ভুতুড়ে কাহিনী। ক্যানিংয়ের নামকরণ করা হয়েছিল ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের নামানুসারে। এই যে এই বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লর্ড ক্যানিংয়ের বাংলো বাড়ি। এখানকার এই পৌর বাড়িতে নাকি এখনো ঘুরে বেড়ায় লর্ড ক্যানিংয়ের অতৃপ্ত আত্মা। তবে চলো শুরু করা যাক রুদ্ধশ্বাস ক্যানিং পর্ব। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িতে একসময় থাকতেন লর্ড ক্যানিং তার স্ত্রীকে নিয়ে, আর এখান থেকেই তিনি বাণিজ্য রিলেটেড যা কিছু ক্যানিং থেকে হতো সমস্ত কিছু তিনি এখান থেকে দেখাশোনা করতেন। তো পরবর্তীকালে জানা যায় লর্ড ক্যানিংয়ের স্ত্রী যে শার্লট, তার এখানকার গ্রাম্য পরিবেশ এবং এই বাড়িটি ভালো লেগে যায়। ক্যানিংয়ের মৃত্যুর পরে এই বাড়িতে যে সমস্ত ঘটনা ঘটে তা কিন্তু মূলত রোমহর্ষক এবং হারহিম করা। তো সমস্ত ঘটনাই এই ব্লগের মাধ্যমে তোমাদের বলবো, তো তার জন্য ভিডিওটা দেখতে থাকো। পৌর এই বাড়িটিকে স্থানীয়রা ভুতুড়ে বাড়ি বলেই জানেন। রাতের অন্ধকারে, বিশেষ করে অমাবস্যায় নাকি প্রায়ই দেখা যায় লর্ড ক্যানিং এবং তার স্ত্রী শার্লটকে। ক্যানিংয়ের মৃত্যুর পর এই বাড়িটিতে কেউ আর তেমনভাবে থাকতে পারেননি। বাড়িটিতে মোট 11টি ঘরের মধ্যে এখন ব্যবহারযোগ্য ঘর নেই বললেই চলে। এই বাড়ি এখন আবার যেন মিশে যেতে চলেছে ইতিহাসের পাতার সঙ্গে। দেখো, যতটা ঘটনার কথা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলেছি, তা কোনোটাই কিন্তু আমার বানানো বা মন করা নয়। প্রথমে এসে আমরা এখানকার স্থানীয় লোকেদের সাথে কথা বলেছি, এবং তাদেরও সেই একই বক্তব্য, সবই হলো মানুষের বিশ্বাস, এবং তারা এটা মানে যে এখনো নাকি এখানে লর্ড ক্যানিং এবং তার স্ত্রীর আত্মা ঘোরাফেরা করে এই বাড়িতে। তোমাদের যেহেতু কথা দিয়েছিলাম ভিতরটাকে দেখাবো বাড়িটা, তো চলো যতটা পসিবল হয় আমার দ্বারা আমি ততটাই দেখাবো, কারণ তোমরা জানো এটা 2018 সালে ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে হেরিটেজ ঘোষণা করেছে, তার জন্য ভিতরে অ্যালাউ নেই। কিন্তু যেহেতু অনেক কষ্টে, অনেক রিকোয়েস্টের পর সুযোগ পেয়েছি, ভিতরে যাওয়ার পারমিশন পেয়েছি, তো যতটা পারি আমার পক্ষে পসিবল হয় আমি তোমাদের দেখাবো, তো তার জন্য ভিডিওতে দেখতে থাকো।
দেখতে পাচ্ছ যেহেতু আগের দিনে মানে ইংরেজ আমলের বাড়ি, তার জন্য গেটগুলো কত বড় বড় দরজাগুলো, আর যে প্রতিটা দরজায় দেখো খড়খড়ি টাইপের, সেই আগের দিনের বাড়ির দরজা যেমন হয় খড়খড়ি টাইপের। এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছ, এটি হলো মূলত দোতলায় ওঠার মূল সিঁড়ি, যেটি কিনা তখনকার সময়ে শালকাঠ দ্বারা নির্মাণ করা হয়েছিল। সিঁড়ির এই ভঙ্গুর অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো এই মুহূর্তে বা এখনকার সময় এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা কতটা বিপজ্জনক। এই যে বাড়িটি দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পেলে বাড়িটির কি অবস্থা। ঠিক আমি যে পোর্শনটা দাঁড়িয়েছি তার পিছন দিকটা দেখো, মানে এই অবস্থা, এই খাদ। এই বাড়িটি 2018 সালে ইন্ডিয়ান গভর্নমেন্টের নজরে আসে এবং এটিকে হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করে, এবং তারপর থেকে এটার অধীনস্থ মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের আওতায় চলে যায় বাড়িটি। তার রক্ষণাবেক্ষণের জন্য এখানে একটা দাদা আছে, সেই বাড়িটি দেখাশোনা করে মূলত। মানে আমি যে পোর্শনটা দাঁড়িয়ে আছি তার পিছন দিকটা তোমরা দেখলেই বুঝতে পারবে কি অবস্থা বাড়িটা। এটা ঠিক আমি দোতলায় আছি, তো ফার্স্ট ফ্লোরটা তোমরা দেখতে পাচ্ছ মিডিল পজিশন এভাবে ভেঙে পড়ে গেছে অলরেডি। তো তার উপরটা দেখো, উপরটা ঠিক সোজাসুজিভাবে মানে তোমরা খোলা আকাশ দেখতে পারবে এখান থেকে ভিডিওর মাধ্যমে। এটা হলো সেই হল রুম। এই হল রুমে বসে লর্ড ক্যানিং একসময় তার অফিসে সমস্ত কাজকর্ম করতো। আর এর ঠিক পাশে রয়েছে বারান্দা, মানে ব্যালকানি। এখান থেকে চলো ব্যালকানি থেকে তোমাদের ভিউটা দেখাই টোটালটা। এই টোটাল খড়খড়ি দরজা থেকে এন্ট্রি পয়েন্টে আসার পর এই পিছনে দেখতে পাচ্ছ, আমার ঠিক পিছনে ওই যে রাস্তাটি দেখতে পাচ্ছ মেন রোড, তার পাশে রয়েছে এই এত সুন্দর একটা বারান্দা। আর এখানকার পরিবেশ সত্যি মানে এখানকার পরিবেশটা সত্যি অসাধারণ। তোমরা আসলেই এখানকার ভিজিট করলে বুঝতে পারবে এই জায়গাটা। তো আমি বলবো অবশ্যই এই সমস্ত হেরিটেজ জায়গাগুলো একবার হলেও ভিজিট করা উচিত। এবার রাস্তার পোর্শন থেকে যদি এই পাশটা দেখো, তুমি এই পাশটা দেখো, এই যে এই পোর্শনটা দেখো, এখান থেকে অলরেডি প্লাস্টার খসে গেছে। আর সেই ওই সাইড থেকেও দেখো কতটা ভেঙে গেছে অলরেডি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো সেই পুরোটা বারান্দা। আর বারান্দায় সুন্দর একটা কাঠের, বোঝা যাচ্ছে যে ওখানে এক সময় একটা ডেকোরেশন করা ছিল, যেটা এখন পুরো ভগ্নপ্রায় বা ভেঙে গেছে অলরেডি। কিছু স্ট্রাকচার জাস্ট দাঁড়িয়ে আছে, ওটা দেখতে পাচ্ছ তোমরা। তোমাদের এই জাস্ট বারান্দার পোর্শনটা দেখালাম। এবার তোমাদের একটা জিনিস দেখি, বাইরে থেকে বিল্ডিংটা দেখে কোনোভাবে বোঝার উপায় নেই যে ভিতরে এইটুকু বিল্ডিংয়ের মধ্যে যে গুপ্ত কুঠুরি প্লাস জলসাগর কত কিছু থাকতে পারে। তার প্রকৃত নিদর্শন হলো এই হেরিটেজ বিল্ডিং। দেখো তোমাদের দেখাচ্ছি, এই যদি এন্ট্রি পয়েন্ট একটা রুমের এখান থেকে যদি আসি, রুমের এখান থেকে আসলে এই ছোট যে তুমি দরজাটি দেখতে পাচ্ছ, ফ্রেমটা অনেকটাই ছোট, মানে আমার হাইটে। তো এই ভিতরের পোর্শনটা দেখো বট গাছে ঝুড়ি নেমে পুরো জায়গাটা ব্লক হয়ে গেছে। আর এই সিঁড়ির নিচের পোর্শনে একদম নিচে সিঁড়ির পাশে রয়েছে একটি গুপ্ত সুড়ঙ্গের দরজা। আর সিঁড়ি দিয়ে উপরের দিকে যাব আমরা এখন। এই যে জায়গাটি দেখতে পাচ্ছ, এখানে হতো একসময় নানা রকম জলসাগানের আসর। আর এই যে তাল গাছটি দেখতে পাচ্ছ, এটাকে কখনো মাঠ ভেবে ভুল করো না, কারণ এই তাল গাছের পাশ দিয়ে বয়ে চলেছে একটি সুন্দর শাখা নদী। এই যে গেটটা দেখতে পাচ্ছ কতটা নিচু, ক্যামেরাতে ভিডিওর মাধ্যমে অনেকটা বড় দেখাচ্ছে, কিন্তু সত্যি বলতে গেটটা যথেষ্ট নিচু। মানে তোমাকে বেরোতে গেলে নিচু হয়ে বেরোতে হবে। আর আরেকটা জিনিস দেখো, এর মধ্যে যে বিষাক্ত সাপ থাকে তার প্রমাণ, তার এই যে প্রকৃষ্ট উদাহরণ হলে এখানে কেউটে সাপের দেখো খোলস পড়ে আছে। এই যে তো কেউটে সাপের খোলস পড়ে আছে এখানে। তো এর মধ্যে মনে হয় না আর বেশি সময় স্টে করা ঠিক হবে, কারণ যখন তখন রিস্ক হয়ে যেতে পারে, কারণ চারিদিকে ভঙ্গুর দশা। আর জানো তো অন্ধকার কুঠুরি, যথেষ্ট সাপ পোকেরও ভয়। এটা হলো বাড়ির মানে বিল্ডিংটার পিছন পোর্শনটা, মানে পিছন দিকে দেখতে পাচ্ছি এই যে বট গাছটা কীভাবে উপরের দিকে উঠেছে। আর এই যে এটা পুরোটা হলো পিছন পোর্শন, মানে পিছনে দেখো পুরোটা জঙ্গল হয়ে গেছে এক প্রকার। বাড়িটির বাইরে এইরকম একটা দুটো তিনটে এরকম তিনটে সুড়ঙ্গ দেখতে পেলাম। সুড়ঙ্গগুলো কিসের আমার জানা নেই, তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে লিখে জানিও। টাটা, হ্যালো, ভাই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার। ইয়েস। জানি ভিডিওর মাধ্যমে অনেক ভুল ত্রুটি হবে, তো ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে
পজিটিভ থিঙ্কিং নিয়ে পাশে থেকো সবসময়। টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে।